1,14,000 কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে একটিমাত্র প্রকল্পে এত টাকা আর কখনো খরচ হয়নি। প্রশ্ন হলো এই টাকা কে দেবে আর কিভাবে? গত ভিডিওতে আমরা দেখেছিলাম রূপপুরের ভেতরে কিভাবে বিদ্যুৎ তৈরি হয়। আজ দেখব সেই প্রশ্নটা উত্তর। এটা কোনো সাধারণ প্রশ্ন নয়, এটা ভবিষ্যতের কথা। এই পেপারে দেখছো, যেটা চায়ের দোকানে আলোচনা হয়। এত টাকা কিভাবে ফেরত আসবে? বিদ্যুৎ কি সস্তা হবে? রূপপুরের মোট খরচের 90% মানে প্রায় $11.5 বিলিয়ন ঋণ হিসেবে দিয়েছে রাশিয়া, মাত্র 10% দিয়েছে বাংলাদেশ। কিন্তু রাশিয়া কেন দিল? কারণ এটা তাদের জন্য লাভজনক। রোসাটম পৃথিবীর বিভিন্ন দেশে এভাবেই পারমাণবিক কেন্দ্র বানিয়ে প্রভাব বিস্তার করে। 2028 সালের সেপ্টেম্বর থেকে ঋণ শোধ শুরু হবে, প্রতি বছর মার্চ ও সেপ্টেম্বরে 2টো কিস্তিতে। এভাবে 20 বছর ধরে চলবে। মোট 28 বছরের মধ্যে সব শোধ হবে। বার্ষিক ঋণ পরিশোধের পরিমাণ প্রায় $500 মিলিয়ন বেশি। একটা বড় সমস্যা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় সরাসরি রাশিয়াকে টাকা পাঠানো যাচ্ছে না। তাই বাংলাদেশ ব্যাংক একটি এসক্রো অ্যাকাউন্টে টাকা রাখছে। ইতোমধ্যে সেখানে $1 বিলিয়ন বেশি জমা হয়েছে। সমাধানের পথ খোঁজা চলছে। প্রথমে হিসাব ছিল প্রতি ইউনিট 6 টাকা, এখন খরচ বেড়ে প্রায় 12 টাকায় পৌঁছাতে পারে। এটা কি বেশি? দেখা যাক। এবার তুলনা করা যাক। কয়লা থেকে বিদ্যুৎ 14 থেকে 18 টাকা, আমদানি করা গ্যাস দিয়ে বিদ্যুৎ 16 থেকে 22 টাকা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ আনুমানিক 12 টাকা, এবং একবার জ্বালানি কিনলে 1.5 বছর চলবে। বাজারে গ্যাস কয়লার দাম যতই বাড়ুক, রূপপুরে প্রভাব পড়বে না। পরিবেশের কথা ভাবলে রূপপুর আরও লাভজনক। কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে বছরে 2 কোটি টন কম কার্বন নির্গমন হবে। গ্যাস কেন্দ্রের চেয়ে 80 লাখ টন কম। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের এটা একটা বড় অস্ত্র। রূপপুর শুধু বিদ্যুৎ দিচ্ছে না, মানুষের জীবন বদলে দিচ্ছে। 2500-এরও বেশি মানুষ সরাসরি কাজ করছেন। নির্মাণকালে প্রতিদিন 20 থেকে 25,000 শ্রমিক কাজ পেয়েছেন। বাংলাদেশি প্রকৌশলীরা রাশিয়ার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দক্ষতা অর্জন করেছেন। রাশিয়ায় প্রশিক্ষণ নিয়ে এসেছেন বাংলাদেশের শত শত প্রকৌশলী ও বিজ্ঞানী। পারমাণবিক প্রযুক্তিতে দক্ষ এই জনবল ভবিষ্যতে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। জ্ঞান বিজ্ঞানে যে দেশ এগিয়ে, সে দেশ অর্থনীতিতেও এগিয়ে। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদে রূপপুর অবশ্যই লাভজনক। আরেক দল বলছেন প্রজেক্টটা প্রথম দিকে ব্যয়বহুল হলেও দীর্ঘমেয়াদে লাভজনক। এত বড় ঋণ সামলাতে হলে দক্ষ ব্যবস্থাপনা দরকার। বড় প্রশ্ন, বাংলাদেশ কি আরও পারমাণবিক কেন্দ্র বানাবে? ফ্রান্সে 56টি, আমেরিকায় 93টি, দক্ষিণ কোরিয়ায় 25টি পারমাণবিক কেন্দ্র আছে। রূপপুরের অভিজ্ঞতা যদি ভালো হয়, ভবিষ্যতে আরও কেন্দ্র নির্মাণের পরিকল্পনা আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এটা সম্ভব। হিসাব কষলে দাঁড়িপাল্লায় ঋণ আছে, ঝুঁকি আছে, কিন্তু অন্য পাল্লায় আছে 60 বছরের বিদ্যুৎ, 2 কোটি মানুষের সুবিধা, প্রতি বছর $100 কোটি সাশ্রয়, পরিবেশ রক্ষা আর প্রযুক্তিগত সক্ষমতা। সঠিক ব্যবস্থাপনা হলে রূপপুর বাংলাদেশের জন্য লাভজনক হবে। রূপপুর শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের আত্মবিশ্বাসের প্রতীক। যে দেশটি মাত্র 55 বছর আগে স্বাধীন হয়েছিল, সে দেশ আজ পারমাণবিক শক্তির দরজায়। এটা আমাদের সবার গর্বের বিষয়। এখন আপনার পালা। আপনি কি মনে করেন রূপপুর বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত, নাকি আরও ভাবার দরকার আছে? কমেন্টে লিখুন। আপনার মতামত সবার সাথে শেয়ার করুন। সেরা কমেন্ট পরের ভিডিওতে পড়ব। সাবস্ক্রাইব করুন আর বেল বাজিয়ে রাখুন। পরের ভিডিওতে দেখব রূপপুরে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে কি হবে, কোথায় যাবে মানুষ, কিভাবে সামলানো হবে। একটু ভয়ের, একটু জানার পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।